আমি কিন্তু আজকে এনসিপি করতেছি। মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, লেয়ার বাই লেয়ার উঠলাম, তাহলে দেখা যাচ্ছে ওইখানে অনেক উপরে যাইতে পারতাম। সেটা আল্লাহ জানে যে যাইতে পারতাম নাকি যেত না। কিন্তু আমি আদর্শিক ভাবে যেটা বাংলাদেশে বিশ্বাস করি, সে জায়গাটা আপনারা এবং বাংলাদেশের মানুষ অনেকেই জানে। আমি ক্যাম্পাস জীবনে রাজনীতি করে এসেছি। আমার লাইন খুবই স্পষ্ট ছিল, আমি কোন রাজনীতি বেসিসে করতে চাই ওইটা করতে চাই। ফলত আমি সেই জায়গাটা এখন হলো করতেছি। এবং আমি জামায়াত সম্পর্কে যেটা বক্তব্য দিয়েছিলাম, একটা দেখেন আদর্শিক জায়গা হলো প্র্যাকটিক্যাল পলিটিক্স। প্র্যাকটিক্যাল পলিটিক্সে দেখেন জাতীয়তাবাদী যে পলিটিক্সটা, জাতীয়তা পলিটিক্সের জায়গাটায় কিন্তু বিএনপি বলে যে এটা একটা আদর্শিক জায়গাতে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা এটা করে না। কারণ বাংলাদেশি যে পলিটিক্সটা, সেটার মধ্যে তারা কখনো মাদ্রাসা সেক্টরকে একীভূত করতে পারে নাই, হিন্দু ভাইদেরকে একীভূত করতে পারে নাই, নারী শ্রমিকদেরকে একীভূত করতে পারে নাই। যেটা আইডিয়াটা আকারে খুবই সুন্দর ছিল। তো আপনি যদি একটা আইডিয়াকে আপনি চ্যালেঞ্জ করেন বা আইডিয়ার জায়গা হলে আপনি ক্রিটিক করেন, একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার যে অবস্থা, এই অবস্থা তো আমরা পড়তে চাই না। আসলে এই অবস্থাটা চলে এসেছে, আমরা বাধ্য হয়ে এই অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমরা বলেছিলাম বিএনপির সাথে যাওয়ার জন্য, কিন্তু বিএনপি তো সংস্কারে রাজি ছিল না। ফলত আমাদের সামনে কন্ডিশন ছিল যে সংস্কারে রাজি হবে আমরা তাদের সাথে যাব, এবং এই নির্বাচন হলে আমরা অংশগ্রহণ করব। সেই জায়গা থেকে এখন এসেছি। আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছিলেন যে জামায়াত ইসলামের একজন সংসদ সদস্যের যে মোরাল টার্পিচিউডের যে জায়গাটা, মোরাল টার্পিচিউডের জায়গাটা, এটা জামায়াত ইসলামী ভালো উত্তর দিতে পারবে। আমাদের কেউ যদি মোরাল টার্পিচিউডের জায়গাটা, আমি উত্তর দিতে পারতাম। এবং আমি মনে করি যে মোরাল টার্পিচিউডের জায়গাটা যদি কেউ এই ধরনের ইসলামের কথা বলে এবং একটা সুন্দর শৃঙ্খল রাজনীতির কথা বলে, তাদের যদি হয়, সেখানে অবশ্যই তাকে হলো স্যাক করা উচিত এবং তার রাজনীতির জায়গাটা থেকে তাকে সরিয়ে যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে আসা উচিত। এটা হলো ওই ওই ক্ষেত্রে, ওই ঘটনার প্রেক্ষিতে হলো আমার বক্তব্য। ওকে। আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার দাবি তুলেছে জামাত ইসলামী। প্রিয় দর্শক, এই অবস্থা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 40% দর্শক মনে করেন যে এটি সঠিক, শতকরা 60% মনে করছেন যে না, এটি সঠিক নয়। 11,000 ভোট দিয়েছেন। আমি দর্শকদের একটা প্রশ্ন আপনার জন্য নিব। দর্শকরা একটা প্রশ্ন আপনাকে অনেকবার করেছেন, সেই প্রশ্নটা যদি একটু জি করেন। জি, অবশ্যই। দর্শকদের প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান ডিল নিয়ে জনাব পাটোয়ারি সাহেবের অবস্থান, ওনার দলের অবস্থান, ওনার জোট প্রদানের অবস্থান স্পষ্ট করতে বলবেন প্লিজ। আমিও এই ডিলটার আচ্ছা কথা বলতেছিলাম যে 9 তারিখে ডিলটা সাইন করা হয়েছে, 12 তারিখে ইলেকশন হওয়ার মাত্র 3 দিন আগে। জি জি, দেখেন ওই ডিলটার মূল এজেন্সটা ছিল, যেহেতু আমরা হলো ওইখানে এক্সপোর্ট করে থাকি, এবং যখন এক্সপোর্ট করে থাকি আমাদের লেটস সে 100 টাকার গুডস, তো ট্রাম্প সরকার বললো যে তুমি যেহেতু আমার কাছে বিক্রি করে থাকো যে র মেটেরিয়াল, সেটা যেহেতু চায়না অথবা অন্যান্য দেশ থেকে কালেক্ট করে থাকো, তুমি আমার থেকে এটা কালেক্ট করো। তো সেই জায়গাতে ঠিক আছে, তাহলে ওই জায়গাতে একটা ডিল হয়েছে। এবং পরবর্তীতে এটা কিন্তু আমাদের ফুল নলেজে কোনো কিছু আমাদের কাছে আসে নাই। ইদানিং আমাদের সাথে বিভিন্ন তাদের সাথে মিটিং হচ্ছে, কথা হচ্ছে। আমরাও তাদেরকে জানিয়েছিলাম যে আমরা এটা কনসিডারেশনে আছি, ভবিষ্যতে আমরাও দেখবো যদি সেখানে সংস্কার অথবা অনেক কোনো বিষয় থাকে, যদি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে, তখন আমরা যে কোনো চুক্তিতে যাইতে পারি। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী আমরা কোনো চুক্তিটা কি আপনি ধরনের পড়েছেন চুক্তিতে, জনাব পাটোয়ারি? চুক্তিটা আপনাকে দেখার সুযোগ আমি হয়েছে? আমি আমাকে যদি অনেস্টলি, আমি ফুলটা পড়ার সুযোগ পাই নাই, তবে আমার কাছে পেপারটা এসেছে, আমি কিছুটা অংশ পড়েছিলাম। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে স্টিল উই হ্যাভ টু কনসিডার অন দ্যাট ম্যাটার। পজিটিভলি আরো অর আমাদের অ্যাফার্মেটিভলি অর নেগেটিভলি? এটা তো কিছু জিনিস ভালো আছে, যদি এটাতে একটা রিরাইটিং এর সুযোগ থাকে বা সেই জায়গায় আমরা আসতে পারি, তাহলে বাংলাদেশও লাভবান হবে, তারও লাভবান হবে। কয়েকটা ক্লজ আছে যে এত পর্যন্ত এই ধরনের এই যে কন্ডিশন গুলা প্রবলেমেটিক, ওই উইদাউট কন্ডিশন দ্যাটস কন্ডিশনগুলি ওকে। কন্ডিশনগুলি প্রবলেমেটিক, এটাকে আপনারা দলের মধ্যে আলোচনা করেছেন বা এটার মধ্যে আপনার পজিশন নিচ্ছেন কিনা সেটা আমরা 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 আলোচনা করেছি, আমরা দলীয়ভাবে এখানে এখনো ক্লিয়ারের আমাদের সময় আসে নাই, কারণ স্টিল কিন্তু আলোচনা হলো কিন্তু অনগোয়িং। সব চুক্তিটা দলের সাথে আপনি দেখেছেন যে চুক্তিটা আমেরিকার ওয়েবসাইটে একজন দেখা প্রতিনিধি যাচ্ছে বাংলা, ফেব্রুয়ারি মাসের শেষ থেকে, মানে আপনারা সময় পাচ্ছেন না চুক্তিটা ওই দেখার। সময় না, ওই সময় ফেব্রুয়ারি তো মাসের শেষ চুক্তিটা থেকে এটা হয়েছিল। না না না, ফেব্রুয়ারি ওই মাসের সময় শেষ থেকে অ্যাভেলেবেল চুক্তিটা আর কি, ওয়েবসাইটে বা অন্যান্য না, জায়গায়। ফেব্রুয়ারির মাস থেকে যখন অ্যাভেলেবল, ওই সময় যখন চুক্তিটা করা হয়েছিল, আমাদেরকে ওই চুক্তি সম্পর্কে জানানো হয় না, অ্যাভেলেবেল এটা ক্লিয়ার করা হয়েছে। মানে মানে আপনারা নিজেরাও একটু দেখতে পারতেন তো ইচ্ছা করলে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা যখন বলেছেন আমাদেরকে দেখার জন্য, ওই সময় আলোচনাটা বেশি ছিল যে পোর্টে ডিপি ওয়ার্ল্ড বা অন্যান্য যে কাজ আছে সেখানে দেখা গেছে অনেক কিছু প্রবলেমেটিক কাজ হচ্ছে। তো এখানে আমরা ডিরেক্টলি যখন এটা কনসিডার নেন, সেই পক্ষটা আমাদের সাথে আলোচনার সুযোগ আসে নাই, সরকার ডিরেক্টলি করেছে।
পরে ছাত্ররা যখন মাঠ থেকে একটু দুর্বল হয়ে গিয়েছে, পরে সরকারের যারা ছিলেন তারাও নিজেরা আমাদেরকে জানানোর মনে করেন নাই। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলেছি, সেই চুক্তিটা এটা কি, আপনারা কতটুকু যাচ্ছেন, সেটা কিন্তু ফুল ফাইনালাইজেশন অথবা এখন যে বিরোধিতা জায়গা আসছে তারাও বাংলাদেশে আসা শুরু করেছে, কনসিডারেশনের সুযোগ আসে, এবং আমরা যে ওইভাবে আছে ওইটা তো আমরা বলছি কন্ডিশন গুলা প্রবলেমেটিক, এবং আমরা দলীয়ভাবে সেই বিষয়গুলো স্পষ্ট করেছি, ভবিষ্যতে আরো করব। আমরা বাংলাদেশের স্বার্থের বিরোধী, অনেকে বলা হয়ে থাকে যে দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। কেন ভাই, আমি আমি চায়নার কাছেও বিক্রি করতে চাই না, ইন্ডিয়ার কাছেও বিক্রি করতে চাই না, কোনো দেশের কাছেও বিক্রি করতে চাই না। এনসিপি অ্যাটলিস্ট এই জায়গাটা আমেরিকার কাছেও আমরা আমেরিকার কাছে বিক্রি হয়েছে কিনা সেটা একটু দেখতে কি ইচ্ছা করে? না, আমেরিকার তাও না। আমেরিকার আমি তো বললাম আমি পড়েছি, সেখানে কন্ডিশন গুলো আমাদের পছন্দ হয় নাই। সেখানে যদি করেছে সেখানে তারেক রহমান জানে ভালো, কারণ ওনার ক্যাবিনেটে পররাষ্ট্র মিনিস্টার যিনি চুক্তিটা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছে। সেখানে ফরেন মিনিস্টার তো এখন হয়েছে। মানে আপনাদের সরকার, আপনাদের সরকার করেছে, সেজন্য আমি সেখানে আমি তো বলেছিলাম সেখানে ওয়াহিদ ভাই ছিল, আরো অনেকেই ছিল। হুম ওই অফিসগুলো তো বিএনপির বেশি অ্যাক্সেস ছিল। তারপরে আপনার আসাদ ভাইয়ের অফিসে বিএনপির বেশি অ্যাক্সেস ছিল না, আপনার আসিফ নজরুল স্যারের বেশি দেখা গেছে, আমি কিন্তু ফখরুল ভাইয়ের বেশি আমি কিন্তু অ্যাক্সেস আমি ছিল। আমি কিন্তু আপনার সাথে খানিকটা একমত। এটা আমাকে প্রথম বলল কে ভুলে গেলাম, কিন্তু এটা বলছে যে এই বিএনপি সরকার একদমই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা যা কিছু করছে এই বিএনপি সরকার সেইগুলিরই এক্সটেন্ডেড ভার্সন করতেছে। এবং এনসিপি জামায়াতও, উনি বলছেন এনসিপি জামায়াতও এই যে পুরা প্লটটা, এই প্লটটার একটা পার্ট। এটা এই আপনাদের কেউই বলছে যে, মানে আমি মনেও করতে পারবো আসলে একটু পরে আমাদের অনুষ্ঠানেই বলছে, যখন আমরা বলছেন যে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন ইন্টারাকশনে যাই, কথা বলি, আমাদের কারণে দেখা গেছে এই যে এখন আপনার একজন প্রতিমন্ত্রী নুরুল হক নূর বক্তব্য দিয়েছেন এনসিপি হলো বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরা, হয়তো এই জন্যই বলা হয়ে থাকে। আমরা অনেক বিষয় নিয়ে কনসার্ন তুলেছি বাংলাদেশের পক্ষের মানুষের। এটা আমরা যতদিন, এখন তো আমি এটা বলে প্রমাণ করতে পারবো না, যতটুকু অ্যাকশনেবল কাজে আমরা প্রমাণ করতে পারবো তখন দেশবাসীর সামনে আরো স্পষ্ট হবে। আমরা বিস্ফোরা না, আমরা তাদের জন্য বিস্ফোরা, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভালো। ওই বিস্ফোরা গুলোকে আমরা একটু সাইজ করি। আমার আর কোনো প্রশ্ন নাই, আমি একটু শেষ করি। আচ্ছা, এতক্ষণ যা আপনাকে জাস্ট আমাকে যদি 30 সেকেন্ড সময় দেওয়া যাবে। জি জি, অবশ্যই অবশ্যই, মানে আমি কথাটা বলে নিব। সেটা হলো, মানে খালিদ ভাই আপনি, হ্যাঁ, আমার পুরো যতটুকু আপনি আমার বক্তব্যগুলো অ্যানালাইসিস করেছেন, আমি শুরুতে বলেছিলাম টোনের প্রবলেম আছে, সেটা আমার কারেকশন করতে হবে। আপনার কি মনে হয়েছে আমি সারাদিন গালাগালি করি? আমার তো অনেকগুলো বক্তব্য আপনি অ্যানালাইসিস করেছেন। জনাব পাটোয়ারি, আমি অনেস্টলি বলি, দেখেন কোনটা গালাগালি কোনটা গালাগালি না এটা নির্ধারণ করে আসলে ক্ষমতা। আজকের যে বিএনপি আপনাকে গালাগালির কথা বলে বা আপনার দলের উপর আক্রমণ শানাচ্ছে, গত 17 বছর উনারা রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে সরকার প্রধান, তারপর হচ্ছে সংসদে এমন কোনো জায়গা নাই যে বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দেওয়া হইতো। বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দিয়ে মনে হয় জল স্পর্শ করার নিয়ম ছিল না বাংলাদেশে। সেই সময় কিন্তু বিএনপি ওগুলিকে গালি হিসাবে দেখে নাই, তখন ওদের গায়ে অত ফোসকা পড়ে নাই, তখন ওদের অত খারাপ লাগে নাই, কিছু লাগে নাই। কিন্তু তখন লাগে নাইটা কেন? ওরা হজম করে গেছে, বিকজ ক্ষমতার মাপকাঠিতে সেই ওনার মনে হয়েছে যে এটা রাইট টাইম না, বা এটা। আজকে আপনারটার ব্যাপারে এত প্রতিক্রিয়া কেন হইতেছে? এত প্রতিক্রিয়া হইতেছে কারণ ক্ষমতার মাপকাঠিতে উনারা মনে করতেছেন এই গালির আমার জবাব, মানে গালি আমি কোট আনকোটের মধ্যে দিলাম, যেমন আমার কাছে কোনো কিছুই গালি না ভাই, আমাকে যাই বলেন বলতে পারেন, আমাকে বলেন তো আপনাদের লোকেরাই যে আমাকে কত কিছু বলতেছে, আপনার সমর্থকরাই আমাকে অনেক কিছু বলতেছে, আমি এগুলি আই ক্যান টেক ইট। আমি আবার পাবলিক ফিগারও না, মানে আমার কোনো তো সেই অর্থে গুরুত্বও নাই। তো আপনারা পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, গালি কোনটা কোনটা না সেটা আসলে ক্ষমতার মাপকাঠিতে বিবেচনা করা হয়, বুঝছেন? আপনারা এখন তো আমি খুব বিপদে আছি ভাই, আপনারা এমন একটা পর্যায়ে চলে এসেছি। আমি আসলে এই কথাটা একটু বলতে চাইতেছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু এটা রেটরিক হিসেবে বলি নাই। আপনি যদি আমার এর আগের আরো 2টা শো, আপনি অনেক ব্যস্ত, তারপরে যদি দেখেন সেইখানের মধ্যেও কিন্তু আমি 100 বার 300 বার 400 বার বলছি যে না, বলার স্বাধীনতা প্রোটেক্ট করতে হবে। বলা দিয়া কোনোদিন বলা, এইটা কোনো কিছু দিয়ে জাস্টিফাইড না, কোনো কিছু দিয়ে জাস্টিফাইড না। আপনি বলবেন যে না আমরা আসলে ওর বলাটার নিয়ে আমাদের কোনো কিছু নাই, এটা স্থানীয়রা করছে। আমি জিজ্ঞেস করছিলাম তাদের কেন্দ্রীয় নেতাকে এটা কেন্দ্রীয়ভাবে করা হয়েছে কিনা, তো উনি বলছে না কেন্দ্রীয়ভাবে করা হয় নাই।
তো এটা না, কেন? এটা তো সত্য না। হ্যাঁ, এটা এটা কেন্দ্র, এটা এটা অ্যানি ভাই বক্তব্য দিয়েছিলেন, এটা পানি সম্পদ মন্ত্রী বক্তব্য দিয়েছেন। এ- আমি ওনাদের হাফ ডজন হলো মন্ত্রীর বক্তব্য দেখাইতে না, পারবো, কিন্তু যারা কিন্তু আমাকে কিলিং আমি যে দিন, আমার উপরে অ্যাটাক কিন্তু করাটা তারা কিন্তু জায়েজ আমি যে উৎপাদন করেছেন কিন্তু পুরা বাংলাদেশে। কিন্তু আমি যে প্রাইম প্রসঙ্গ, মিনিস্টার অফিস থেকে করা হচ্ছে। না, আমি যেই প্রসঙ্গটা আসলে বলতেছিলাম, সেই প্রসঙ্গটা হলো কি, এইটা আপনার কাছে প্রশ্ন না, এটা আপনার সঙ্গে একটা আলাপ, যে সত্যি সত্যি একটা ছেলের মানে অনেক তো গেল বাংলাদেশে, কত মানুষ, কত পরিবার, আর কত কিছু করবে, একটা ছেলের এটা চোখ উঠায় ফেলা হয়েছে, তার এটা রক্তাক্ত হয়েছে, তারপরই আপনি বলছেন যে আপনি আর কথা বলবেন না, আপনি আর কথা বলবেন না। আহ, কিন্তু আপনি কথা না বললে কি, আপনার কাছে কি মনে হয় হাইন্ডসাইট, আপনি কথা না বললেও কি এই আক্রমণটা হইতো আসলে? না, আজকে তো বিভিন্ন ক্যাম্পাসে হামলা হচ্ছে, মানে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করতেছে, জগন্নাথের একজন নির্বাচিত তো একজন আপনার প্রতিনিধিকে কথা মারা বলার হলো। সাথে, আপনার কথা বলার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই তাহলে এই মারামারিটার। মানে ওরাই তো এটাই তো বলতেছি যে আমার কথা বলার কারণে যদি অ্যাটাক করা বাংলাদেশে যায় যায়। এখন আমি তো আজকে কথা বলি না, তাহলে আজকে কেন মারামারিটা হচ্ছে? না না এর আগে যে, না, মানে মানে এর আগে আপনার বাংলাদেশে যে, আপনার কথা বলার সাথে আমিও কিন্তু মনে করি যে যেই রাজনীতি মাঠে বাড়তে থাকবে, ক্ষমতাসীনরা তার ক্ষমতা দেখাবে। কারণ আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম যে অনেক গালি খাইছে, কিছু তারা তো রিয়েক্ট করে নাই, এখন রিয়েক্ট কেন হুম, করে। কিন্তু আপনি তাহলে কেন বললেন যে আপনি চুপ করে যাবেন? ও আমি বলছি আমি চুপ করে দেবো? ভাই, আমার তো বেঁচে থাকতে হবে। আমি কি এই, মারা যেতে চাই চাই নাকি? যে কিন্তু বিএনপির একজনের কিন্তু হাতে আপনি কিন্তু মানে আপনি আমাকে আসে কিন্তু রড কিন্তু দিয়ে পিটায় মারা কিন্তু ফেলবে? আপনি তো এর আগেও বহুবার বলছেন যে আমাকে মারলে মাইরা ফেলো, আমি এগুলি বলবোই। হম, আজকে কি এমন হইলো যে আপনি বললেন যে আমি চুপ করে যাব? এটা ডিরেক্ট প্রধানমন্ত্রীর অফিস থেকে করতেছে। এখন প্রধানমন্ত্রীর তারেক রহমানের প্রধানমন্ত্রীর অফিস থেকে কি বলা এটা? হয়েছে আপনাকে কথা না বলতে? না, প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ধরনের হলো ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট করতেছে। বুঝি আপনার নাই। ডিরেক্ট তাকে হলো, আপনার প্রধানমন্ত্রী একটা লোকরা এসে নিয়োগ দিলো যে নিজের প্রাইম মিনিস্টার অফিসে, সেখানে ওই ব্যক্তি তো প্রতিদিনে এটা বলে যাচ্ছে। এবং এটা তো ওই অফিসে, বাংলাদেশের যে স্ট্রাকচারাল কাঠামো, প্রাইম মিনিস্টার অফিসে সবচেয়ে বেশি ক্ষমতা বেশি, ওই অফিসে কিভাবে কোন ফাংশন গুলো, এগুলো তো আমরা জানি। তো ওই জায়গা থেকে যখন একটা ব্যক্তিকে নিয়োগ দিলে, সে বারবার এটা বলে যাচ্ছে, না না, ওই তাহলে তো প্রাইম ব্যক্তিকে মিনিস্টার আপনার কে? ওই ব্যক্তিকে নিয়োগ দেয়াতে আপনারা এত বেশি মনক্ষুণ্ণ হইলেন কেন? মানে এই যে কোটা আন্দোলনের প্রথম দিকে যারা ছিলেন, নূর এবং রাশেদকে অসম্মান না করে, মানে খুব খারাপ কথা না বলে আপনাদের একটুও ভালো লাগে না, এটার কারণটা কি আসলে? মানে আপনার বক্তৃতা আপনি কিভাবে রাশেদের নাম নেন জানেন? আমরা হলো হুম, মানে আমরা খুব কুৎসিত কোনো কিছু দেখলে যেরকম করে মুখ মানে আমি জানি না, মানে আমি আমি যে আপনারা অনেক কিছু শুনছি, আপনি যতবার রাশেদ নামটা বলেন ততবার, আপনি না শুধু, এটার আমি কারণটা কি? আমি না, আমার বলতেও চাই না। এইটা এর এটার কারণটা কি? কাহিনী আপনি আছে, আজকেও নূর সাহেবের কথা এটা বলছেন যে হ্যাঁ, মানে এইটা কেন হইলো, মানে ওরা কি করছে? এটা 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 হয়েছে, তারা কোনো অপরাধ করে নাই। তারা বাংলাদেশের ক্ষমতার অংশীদার হয়েছে। এবং এখানে কথা ছিল, ধরেন আমরা যখন আগে আলোচনা করতাম যে আমরা একসাথে সংস্কার বাস্তবায়ন করব বাংলাদেশে, সাকিব ভাই তো সাংবিধানিক লড়াই দীর্ঘদিন ধরে, সালাম ভাই হলো হসপিটালে মারা গেল এই সাংবিধানিক লড়াই করতে করতে। এখন ওই সালাম ভাই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে সাকিব ভাই প্রতিমন্ত্রী হয়েছেন। এবং আমি তো ছাত্র ফেডারেশন করছিলাম, সেখানে আমি সাংবিধানিক যে লেখাগুলা বইগুলা সবগুলাই পড়েছিলাম। আজকে কি হুট করে হইলো উনি হলো সংশোধন কমিটিতে ঢুকা যায়, সংস্কার হয় না? আপনি গত 17 বছর টকশো গুলা দেখবেন, মানুষের কথাগুলা দেখবেন, ওইখানে তো বিএনপির, আমি আর কারো নামই নিতে চাই না, কালকে তো আবার আমার মারা ফেলবে, যে ওরা কি ধরনের বক্তব্য দিয়েছে বা আর এরা কিভাবে বক্তব্য দিয়েছে, এটা তো জনগণের পক্ষে ছিল। এখন এটাতে স্পষ্টত বোঝা যায় যে ঠিক আছে, আপনি কালকে একটা ভালো পোস্ট পাইলেন, ওই পোস্টে গিয়ে আপনি তার পরবর্তীতে সবকিছু লড়াই সংগ্রাম ইতিহাস বাংলাদেশের মানুষের অস্তিত্বের জায়গাটা ভুলে আপনি গেলেন, যদি ফলত ওই জায়গাটা আপনি যদি এফেক্টেড ইলেকশনে হচ্ছে। যাওয়ার জন্য আমি হম, একটু দর্শকদের বলি, আপনি যদি হম, ইলেকশনে হম, যাওয়ার জন্য 25 অক্টোবরের শেষ পর্যন্ত জামায়াতকে গালাগালি করতে থাকেন, এমনকি আপনার একটি স্ট্যাটাস আমার এখনো মনে আছে, আজকে এটা দেখি নাই, হম, সেই জন্য কারেক্ট মি ইফ আই এম রং, আপনি হম, কিন্তু এই হম। আহ্বান আপনার বন্ধুদের, সহকর্মী, সহযোদ্ধাদের জন্য বলছিলেন, কয়টা সিটের জন্য নিজেদের বেচা দিও না বা এরকম কোনো কিছু একটা, তখন কথা হইতেছিল এনসিপি জামাতের সঙ্গে যাবে না বিএনপির সাথে যাবে, আপনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, এবং দ্যাট ইজ, আমি আপনি দিছেন কিনা আমি 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 আজকে দেখি নাই, কারণ হচ্ছে যে আপনার এত ওই আজকে খুঁজে দেখতে হয় না, আজকে অনেক কিছু দেখছি, এটা দেখি না, এটা স্মৃতি থেকে বললাম, কারেক্ট মি ইফ আই এম রং। আচ্ছা, সেটা হলো, আপনি এটা যদি আমি না, এটা হলো নাহিদ নাহিদ ইসলাম হুম, স্ট্যাটাসটা দিয়েছিলাম, স্ট্যাটাসটা আমি বলেছিলাম, আপনি বলেছিলেন। আমি তো মরিয়া প্রমাণ হ্যাঁ, আমি মরিয়া প্রমাণ করিলাম। হুম, আমি যদি আজকে এমপি হইতাম, হুম। তাহলে আপনি বলতে পারতেন, তাহলে সেখানে গিয়ে, ওইখানে তো 80 জনের প্লাস 80 জন এমপি আছে, তাহলে আপনি বলতে পারতেন যে ঠিক আছে ওইটাই।
আমার স্ট্রাগলটা ছিল এটাই। দেখেন আমি বলেছিলাম, এটা একটু আগে আপনাকে বলেছিলাম, সংস্কারের জন্য আমাদের সেই এনসিপির যদি একটা সক্ষমতা একার জায়গা থাকতো, এটা আমি ইলেকশনটা আমরা একাই করতে পারতাম। আপনি হিস্ট্রিটা ঘেটে দেখবেন, পুরো বাংলাদেশে আমি কিন্তু প্রার্থী আহ্বান করেছিলাম, আমি ওইটারে নেতৃত্ব দিয়েছিলাম, মানুষের কাছে গিয়েছিলাম, কথা বলেছিলাম। ওই মানুষগুলো তো এখন এসে আমাকে ধরে, তাহলে আমি কেন ওই কাজটা করতে যাব? আমি যদি জানতাম আমি জামায়াতের সাথে চলে যাব বা ওই জোটে থেকে, আমি সর্বোচ্চ চেষ্টাটা করেছি এবং আমার যতটুকু সক্ষমতা ছিল। বাট আপনার কাছে যখন পরে বিরোধ অফারটা সরকারও বেটার ছিল, ছিল, ইউ গট বেটার অফার দেন। না আমার তো অফার বেটার হলো, যদি আমি এমপি হইতাম তাহলে আপনি বলতে পারতেন আজকে যে আমার কাছে অফারটা বেটার না, ছিল। কিন্তু আমি আমি ইলেকশনের আমি সময় ঢাকা আমি ছিলাম, আমি আম- ইলেকশনের সময় ঢাকা ছিলাম না, আমি মানে ভোট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমি কি শুনছি আমি আপনাকে বলি। ভোট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কিন্তু শুনছি যে নাহিদ ফেল করছে, নাসির পাস করছে। আমি কথাটা শেষ করতে আমি আমি কথা আমি এই ধরনের আলোচনা কথাটা শেষ করি। পরে আমি এটা শুনছি ফলালটা নাকি উল্টায় দেওয়া হয়েছে। আমি এর কোনোটাই আমার বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে আমি বলতেছি না, আমি বলতেছি এটা তো হইতেই পারতো যদি এটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হয়, যেটা আপনি সবসময় মিন করেন, যেটা মিন করেন মামুনুল হক নিজেও। মামুনুল হককে আমি ইন্টারভিউ করছি, মামুনুল হক সরাসরি বলছে, আপনি আমার ইন্টারভিউটা দেখেন, মামুনুল হক বলছে। এবং মামুনুল হকের ফেল করা নিয়া যে আপনারা মানে অর্থাৎ আপনারা জোটের পক্ষ থেকে যে অনেক বেশি উচ্চবাচ্য করেন না, ওইটারও উনি প্রশ্ন তুলছে একদম। আপনি দেখেন আমার ইন্টারভিউ দিতে। তো আমি তো যদি এটা ইঞ্জিনিয়ার্ড হয় তাহলে ইঞ্জিনিয়ারিংটা তো আপনাদের সবাইরই নিয়ে হয়েছে। আমার পয়েন্ট হচ্ছে এইটা। আমি দেখেন, কোনো ব্যক্তির ইঞ্জিনিয়ারিং শব্দটা আমি কোনো ব্যক্তির সাথে জুড়তে চাই না। আমি সামগ্রিক আলোচনাটাই, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কোনো প্রিয় ব্যক্তির ওয়াকা জন্য সাহেব নিয়ে আসি। আমি ওয়াকা সাহেব যারা যারা বসাইছে সেটা আমি তো কোনো উনি পিক এন্ড চিজ করে বসাইছে, তাই না? যেমন নাসির সাহেব ওনার পছন্দ না, নাসির সাহেব বলছে আর্মির বুদ্ধি থাকে হাঁটুতে, ওর কোনো বুদ্ধি শুদ্ধিই নাই, তো আপনারা কেন বসাবেন? আপনি তো শত্রু। না, আমি 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 কথাটা আবার বলেছিলাম যে এই জন্যই বলেছিলাম যে আমি বিভিন্ন দেশের যারা আর্মি পার্সন আছে অথবা বিভিন্ন দেশে যাই, তাদের সাথে তো আমাদের ইন্টারাকশন হয়, অথবা তাদের বিশ্ব অনেক এগিয়ে গিয়েছে। আমরা শুধু কতটুকু সৈন্য নিয়োগ দিবে এটাতে চিন্তা করি আমরা। আমি ওইটাতে গুরুত্ব দিতে চাইছিলাম যে আমাদের এখন ওয়ারফেয়ার যেটা, এটা চলে এসেছে ব্রেইনে, অর্থাৎ আপনি ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার চলে এসেছে এখন। এখন তো আপনি কারা যায় কিভাবে ধাক্কা দিয়ে সীমান্ত রক্ষা করবেন এটা আপনি পারবেন না কিভাবে। তো আমি ওই জায়গাটায় মানে গুরুত্ব দিতে চেয়েছিলাম। মানে আমি বললাম না, আমার নিজেদের আর্মিরে কাবু কইরা আইয়ুব খানের মতো এত বড় বীর নিজের দেশটাই দখল করে বসে রয়েছে ওরকম, মানে নিজেদের আর্মিরে না 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 আপনি মেন্টাল ওয়ারে হারা দিতে চাইছেন। মেন্টাল ওয়ারে আমি তাদেরকে বলছি ওই জায়গাটা যাওয়ার জন্য। আবার তো কথাটাকে আমি আমি বলতেছি যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের মিলিটারি যে ইনফ্রাস্ট্রাকচার, এটাকে ইন্টেলিজেন্ট ওয়েতে এটাকে আরো বেটার করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আমরা একটা ছোট রাষ্ট্রের সাথেও পারবো না, আমাদের যে অবস্থা এখন বর্তমানে আছে, আমাদের যারা আমাদের মোটিভেটেড ডেডিকেটেড একটা প্রফেশনাল ফোর্সকে আপনি বলবেন তাদের বুদ্ধি হাঁটুর মধ্যে। বাংলাদেশের ইলেকশনের মধ্যে প্রফেশনাল ফোর্সের সবাইকে বলি না, বাংলাদেশের প্রফেশনাল ফোর্সের সবাইকে বলি না, বাংলাদেশে অনেক আছে। আমি আপনার এই বক্তব্যটা শুনছি জনাব পাটোয়ারি, আমি আপনার বক্তব্যটা শুনছি, আপনি বলছেন। আমি আজকে একটু কারেকশন করে দিলাম, আমি কারেকশনটা আজকে আপনার এটার মাধ্যমে কারেকশনটা করে দিলাম। এটাও কারেকশন করে দিলাম। সাথে সাথে আমারও যদি কেউ টোনে আপনারা মনে, যেমন সিনিয়র যারা আমাকে বললে তুমি কেমনে এটা বইলা ফেলো এরকম, এটা তো আমি বললাম যে বললে কি হয়েছে, যে কোথাও যে চুরি হয়ে গেছে সবাই চিল্লাচ্ছে কে চুরিটা করছে, কে দুর্নীতি করছে, ওটা নাম বলেন না কেন আপনারা? তো বললে তো ভাই একটু পরে মাইর খেতে হবে। আমি বলে দিলাম তো না, এটা বলাটা তোমার বেয়াদবি। আমিও চিন্তা করছি ঠিক আছে, আমার কাছে মনে হয় একটু টোন পরিবর্তন, আমার কাছে মনে হয় না, টোন না যারা পাটোয়ারি, আমি 28 বছর ধরে সাংবাদিকতা করি, শব্দ নিয়ে আমার কারবার, এটা টোন না। আপনি যেসব কথাগুলি বলেন, এই যে দেখেন আমি নিজের হাতে এটা লিখছি, আমাকে এআই দিয়ে আমি কিন্তু আপনার পুরো কথা আপনি নিতে পারতাম, কিন্তু আমি এটা নিজের হাতে লিখছি, আপনি এটা কি বলেন, আমি শব্দগুলি নিয়ে আবার পড়ছি আপনাকে না শুনে। দিস ইজ নট দ্য টোন। আপনি স্পেসিফিকলি যেটা মিন করতে চান, যেটা বলতে চান, সেটাই আপনি বলছেন, এটা টোনের কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে মনে হয়, আমি এটা একটু আলাপ প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি যে এনসিপিতে আপনার এই বলা এবং বলার একটা পিকে যাওয়াটা, এইটা কতটা মানে আপনি কতটা জনপ্রিয় হইলেন, আপনি আরো কত মানে আপনাকে লোকে ফলো করে, বা তরুণ যারা এনসিপি নেতৃবৃন্দ আছে তারাও আপনাকে আসলে খুব ফলো করতেছে কিনা, আপনাদের যারা সিনিয়র নেতা, মানে আপনার থেকে সিনিয়র নেতা তো অল্প কয়েকজনই, 2-3 জন 4 জন, তারা আপনাকে খুব প্রশংসা করে কিনা, বাহ ভালো বলছেন নাসির ভাই, বা ভালো বলছে, আমি জানি এরা বেশিরভাগই আপনাকে ভাই বলেন, যে এইটা আপনাকে বলেন কিনা, মানে ব্যাপারটা কিরকম, মানে এনসিপিতে আপনি অনেক সাবাসী পান কিনা?
অনেক ভালো না, বলছেন। এনসিপি তে এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং আমি পলিটিক্যাল পার্টির অংশ হিসাবে আমরা তো এই ধরনের টোনে সাধারণত এনসিপিও এন্ডোর্স করে না। হুম এবং আমি যখন বলি তখন আমিও একটু প্রবলেমে পড়ে যাই। ইফ হুম ইন কেস আমি যদি এনসিপির বাইরে হইতাম তাহলে দেখা গেছে এই তাদের প্রবলেম হইতো না, অথবা আমি যদি এনসিপির হুম যদি এনসিপির মতন বলতে পারতাম তাহলে ভালো হইতো। হুম। আমিও সেটা চর্চা করার চেষ্টা করব, যাতে হলো এনসিপির যে রাজনৈতিক যে পরিমণ্ডলের যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা আমি ইয়ে আছে ওইটাতে বলার জন্য। আমি কমিউনিকেশনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি আপনি এনসিপির জন্য অনেক বেশি মাইলেজ দিছেন আসলে। মানে আমরা মুখে এইটা বলি বটে, আমি আমার এই না, আমি হ্যাঁ, মুখে আজকে আমি আজকে মুখে এইটা বলি বটে যে না ওই আজকে ওরকম আজকে যেটা হ্যাঁ, আজকে আপনার। বিহারে যেটা হয়েছে, প্রশান্ত কিশোরের যেখানে যে হুম উনি আমার ওয়ান কাইন্ড অফ একটু গুরু টাইপের, হুম বেশি পড়াশোনা করি ওনাকে। হুম প্রশান্ত কিশোর আজকে জিতছে, খুব ভালো লাগছে, সে পার্টি গঠন করছে। হুম প্রশান্ত কিশোরের লাস্ট ইলেকশনে কমিউনিকেশন ছিল যে বিহারের শিক্ষা নাই, হুম বিদ্যুৎ নাই, হুম কোনো কিছু নাই। হোল একটা আসন উনি পান নাই, ফুল কমিউনিকেশন ছিল হলো সুপার কমিউনিকেশন। উনি তো হুম কমিউনিকেশন মাস্টার মাইন্ড ইন দা ইন্ডিয়ান হিস্ট্রি। কিন্তু এইবার ইলেকশন উনি কমিউনিকেশন চেঞ্জ করছে যে বিজেপি ঠেকাও। হুম এবং সেখানে হলো যেই যে আসনটা এটা ছিল বিজেপির যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন নীতিন, হুম। নীতিরের আসন ছিল, এবং 36 বছর নাকি তারা নাকি 26 বছর এই আসনটা তাদের ছিল। তারা বলছে এটার কলা গাছ দাঁড়াইলো তারা জিতবে, এবং মিষ্টি টিষ্টি সবকিছু অর্ডার করে দিছে। কিন্তু আনফরচুনেটলি সেখানে উনি যখন এবার ক্যাম্পেইন দিয়েছিলেন যে বিজেপি ঠেকাও, তখন এটাতে উনি ভালো সাকসেসফুল নিয়েছেন। আমি ইলেকশনের সময় এই ধরনের কমিউনিকেশন করেছিলাম। আমি 4টা জিনিসের কমিউনিকেশন করেছিলাম: চাঁদাবাজি, সন্ত্রাস, আহ দখলদারিত্ব, দুর্নীতি। সো চাঁদাবাজিটা অলরেডি মানুষের ঘরে ঘরে প্রুফ করেছে যে তারা চাঁদাবাজি করে। এখন সন্ত্রাসের রাজত্ব চলতেছে, সামনে দখলদারিও আসবে। এরপরে তারেক রহমান যখন আরো একটু সরকারের একটু ম্যাচিউরড লেভেলে হবে, বড় বড় মেগা প্রজেক্টে দুর্নীতি করবে, আফটার দ্য ফাইনাল দ্যাট দ্য ফল অফ তারেক রহমান। এই 4টা জিনিস যখন মানে হুম। পিপল নিজেদের শরীরে লাগবে আর কি। তো আমি কিন্তু এটা 6 মান্থ অথবা আপনার আরো ইলেকশনের আগে এটা কমিউনিকেশন করে দিয়েছিলাম ফুল। মানে 11 দলীয় কিন্তু জোটের এই আমার কাছে কমিউনিকেশন কিন্তু আমার আমি কাছে জেনারেল। হ্যাঁ, আমি আপনার সাথে এখন আমার কাছে মনে হয় যে আপনি যেভাবে যেগুলি বলতেছেন সেটাতে সবচেয়ে বেশি বেনিফিটেড হতেছে এনসিপি আলোচনায় থাকতেছে, এনসিপি মাইলেজ পাচ্ছে, এনসিপি গুরুত্ব পাচ্ছে, মিডিয়াতে আপনাদের উপস্থিতি খুব সরব বোঝা যাচ্ছে। সুতরাং আমি আপনাকে বলবো আপনি থাইমেন না, আপনি চালায় যান। আপনার যেইটা যখন বলতে ইচ্ছা করে এটা আপনি বলেন। এই রাষ্ট্র যদি আপনাকে নিরাপত্তা না দিতে পারে, এই রাষ্ট্র যদি আপনাকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন যে কীভাবে নিরাপদ থেকে এই আপনার এই কথা চালায় যাওয়া যায়। এবং আমরাও চেষ্টা করব যাতে আপনার বলার জন্য, আপনার যা খুশি তাই বলার জন্য, তবে আপনি যা বলবেন আমি আশা করব যে এটা তথ্য দিয়ে আপনি এটা করবোরেট করবেন, আপনার হ্যাঁ, দলও আমার এটাকে আমার অন দুইটা করবে। জিনিস দুইটা জিনিস ডেভেলপ করতে হবে। একটা হলো তথ্য দিয়ে আরেকটু কনস্ট্রাকটিভ, হ্যাঁ, তথ্য দিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে, এখন আর একটু ডিপ্লোমেটিক ওয়েতে বলতে হবে। আমি একটু সহজ সরল তো যা আসে তা বলে দিই। তো আমার কাছে এটা মনে হয় যে এটা 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 আমার কাছে এটা মনে হয় ভাই যে আপনাকে বলি যে ওই সংস্কার কমিশনে হুম ভিতরে অনেক সিনিয়র রাজনীতিবিদ হুম যারা এখন বড় বড় মন্ত্রী, হুম তো বাইরে যে মানে কনফারেন্স যখন করলো, প্রেস ব্রিফিং, তখন হুম একভাবে বললো, তো ভিতরে একভাবে বললো। পরে আমি ভাইকে বললাম, ভাই আপনি এটা করলেন কেন? কয়, দ্রুত রাজনীতিটা শেখার চেষ্টা করো, ভিতরে যা বাইরে তা বলবা না, বাইরে যা ভিতরে তা বলবা না। তো আমি ওই সময় এটা ফলো করি না, আমি এখন অবশ্য মনে হচ্ছে যে এটা আমি ফলো করা অবশ্য লাগবে। আমি অবশ্য জাস্ট বয়সে আপনার কিছুদিন বড়, এবং আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেই অধিকারের দাবিতে আমি আপনার বলতে পারি যে আপনার যদি আপনার মানে মানে নিজস্বতাটাই হচ্ছে আপনার রাজনীতি। তো জি, আমার আমার শুধু অনুরোধ থাকবে হচ্ছে যে আরেকজনের সম্পর্কে কোনো কিছু বলার আগে একটু শুধু নিশ্চিত হয়ে নেওয়া যে এটাতে আমি স্ট্যান্ড করতে পারবো কিনা। বাকি সব কিছু আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। আপনার দর্শকরা বা আপনার সমর্থকরা আমাকে যেভাবে বকাবকি বা গালাগালি করে, বা আপনি নিজেও আমাকে যদি কোনো খারাপ কথা কখনো কোনোভাবে বলতে চান বা করেন, সেইটা আমি হবো হচ্ছে আপনার সবচেয়ে বড় সমর্থক। আমাকেও আর কি, মানে মানুষ তো নিজের সবচেয়ে বেশি পছন্দ করে, আমাকে আর বাকিদের কথা তো আমি বললাম না। আমাকে যে বাকিদের কোনো কথা তো বললাম ধরনের না। কারেকশন না দিলে ভাই, বা বাকিদের কথা তো আমি অ্যাডভাইস বললামই না। দিলে, আমি শুধু আপনাকে একটা কথাই শুধু বলতে চাই যে সত্য সত্য সত্য, সত্যের কোনো মানে মানে এইটার কোনো এবং আপনার পরীক্ষা করা সত্য, মানে সত্য যে আপনার জন্য এটা বিশ্বাস করা কমফোর্টেবল সেজন্য এটা সত্য এরকম নাও হইতে পারে। আপনার বিশ্বাসের বাইরেও আসলে সত্য থাকে। হাওয়েভার আপনার সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। একা একা কথা বলার কারণে হয়তো আপনাকেই অনেকগুলি প্রশ্ন করতে হইলো। আমরা যদি পারতাম যে আপনার সঙ্গে যদি
অনেকে বলতেছিলেন যে আপনারা যারা প্রতিপক্ষ আছেন তাদের কাউকে রাখতে পারলে হয় নিশ্চয়ই আরো ভালো হইতো, কিন্তু আমি সেটা চাই নাই। আমার কাছে মনে হয় নাই যে, বা আপনার কাছেও এটা খুব বেশি কমফোর্টেবল হইতো না হয়তো, মানে আমরা একটা ওতর চাপানের মধ্যে এটা দেখতে পেতাম, সেটা মানে হয়তো সেইটা আমিও আমি আপনাদের গেস্ট লিস্টে যে তালিকা পেয়েছিলাম ওইখানে দেখা গেছে, এবং এটা আমরা মনে করি আমাদের যে পলিটিক্যাল ইথিক্স ভ্যালুজ নর্মস প্রত্যেকটা জায়গা বিরোধী, সেই জায়গা থেকে আমরা তাকে শোকজ দিয়েছি। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটাকে আপনারা যারা এনসিপি নীতি নির্ধারক আছেন তারা বিশ্বাস করেন না বলছেন। আপনি যেসব কথা বলছেন সেসব কথাগুলিকে এনসিপি বিশ্বাস করেই বলছে, আপনিও বিশ্বাস করেই বলছেন। না, আমার সব সব কথা আমিও বিশ্বাস করি যে এমন না। দেখা গেছে আমার অনেকগুলা বক্তব্য কাট কাট করে এসেছে, আবার এই অনেক বক্তব্য যেটা হলো আমারও জায়গা থেকে টোনটা আর একটু নর্মালাইজেশন করা উচিত ছিল, বা আরো সুন্দর করে বলতে পারাটা উচিত ছিল। কিন্তু আমি যখন যেই জায়গাটা কমিউনিকেট করি মানুষের সাথে একদম প্রান্তিক অঞ্চলে, আমাদের জুলাই পদযাত্রা এবার যেটা হয়েছে এটা একদম হলো আপনার উপজেলা লেভেলে হয়েছে, ফলত আমি সেখানে মানুষের সাথে ইন্টারাকশন করেছি। মানুষ ওইখানে যেভাবে হলে কমিউনিকেট করে, ক্যাম্পাসে যেভাবে আড্ডা দেয়, কিন্তু যখন এটা ন্যাশনাল লেভেলে চলে আসে ওই বক্তব্যটা, তখন এটা ডিফারেন্ট একটা সিচুয়েশন তৈরি করে। ফলত আমার মনে হয় যে বক্তব্যের যে এজেন্স ওইটা ঠিক আছে, বাট আমারও হয়তো বা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করলে অনেকে আমি হার্ট হইতো না, বিরক্ত হইতো না, এবং জায়গাটা আরো সুন্দর থাকতো। আমি আরেকটু আহ, পিছন থেকে বলি, যেমন ধরেন যে আমি জনাব গাজী সালাউদ্দিন তানভীরের স্ট্যাটাসটার মধ্যে আমি দেখতেছিলাম যে এটাতে আপনি বলতেছেন এটা আপনারা কেউ বিশ্বাস করেন না এবং আপনি মুখে উচ্চারণ করতে চান না। সিলেটে হামলার পর একটি কথাই বলবো, করাচিতে জন্ম নেওয়া হয় এবার। তা আপনি কি মনে করেন যে এইটা জনাব তারেক রহমানকে এই কথা বলা হয়েছে, এইটা আপনারা বিশ্বাসও করেন না এবং আপনারা মনে করেন যে এইটার সাথে আপনারা একমত না, এবং এটা আমি বলতে শুনছি যে অনেকেই আপনাদের মধ্যে বলছেন যে এটা ভয়াবহ অশ্লীল, আপনিও কি তাই মনে করেন? তো অস্ট্রেলিয়ার জায়গা না, একটা হলো ডিলেজিমেট চাইল্ড আর একটা ইলেজিমেট অথবা হুম লেজিট চাইল্ড যেটা বলি, অর্থাৎ হুম বৈধ অবৈধ সন্তান। হুম। তো যেই শব্দটা সেখানে এসেছে অবৈধ কোনো একটা শব্দের সাথে রিলেট করা, সেটা তো আসলে সঠিক না। আমার কাছে আমি আমার কাছে একটা হলো আমার কি কাছে অবশ্য ওয়াইতে আমার কি কাছে অবশ্য আমার কাছে অবশ্য স্ট্যাটাসটা পড়ে এরকম মনে হয় নাই, আমি যেহেতু বাক্সাতে, আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিত করা হইতেছে যে তিনি এখন আসলে কার বা কোন জায়গাকে তার পলিটিক্যাল আইডল ভাবতেছেন, আমার এরকম মনে হয়েছে। না, এটা ভাবতেই পারে, হুম। কিন্তু ভাবার জায়গা এমন কোনো জায়গা হওয়া উচিত না যে জিনিসটা একটা অসত্য তথ্য মানে উপস্থাপন করে। সেই জায়গাটা আপনি এটার মধ্যে তো কোনো তথ্য ভাষা, দেওয়া হয় নাই। না এটার মধ্যে আপনি ইঙ্গিতটা বোঝেন, আপনি একটু পড়বেন আবার বলবেন, আমি এটা উচ্চারণ করতে চাই না। ওকে, এটার মধ্যে ইঙ্গিতটা ঠিক আছে, তাহলে এই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা কি শুধু তারেক রহমান সাহেবকে দেওয়া হয়েছে বলে সেটা অন্যায় হয়েছে, নাকি বিএনপির যে কোনো নেতা বা একজন খালেদ মহিউদ্দিনকে দেওয়া অন্যায় হইতো? আপনি কি মনে করেন যে তার এই যে ইঙ্গিতটা যে কেন? যে কাউ যে যে কাউকে যে আমি কাউকে আপনার দেওয়া আমি আপনার ইঙ্গিত। বক্তব্যগুলি শুনতেছিলাম জনাব পাটোয়ারি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছেন ডেসপিকেবল টুট টুট টুট, ইজ ইট ওকে? জি, জি, আমি এটা বলি নাই। আমার কথাটা যদি আপনি বক্তব্যটা আরেকটু টেনে দেখেন তাহলে সেখানে বলেছিল, এটা হলো মির্জা ফখরুলের যিনি জামাই, উনি বলেছিলেন, আমি সেখানে বলেছিলাম তারা এই ধরনের আমি কথাগুলো আমি আমি বলেছিল। আমি আমি আপনাকে শোনাই, আমি আপনাকে শোনাই আপনি কি একটু বলেছেন। একটু আমি একটু একটু প্রথম থেকে শোনাবেন, প্রথম মাঝখানে থেকে, শোনাবেন না না। না প্রথম থেকে না, মাঝখান থেকে, কারেক্ট মি ইফ আই এম রং, আমি অনেকবার শুনছি, আমার ভুল হইতে পারে, আমি নোট নিছি লাইক মাই আর্লি ডেজ। তো আমি বলি, আমার আপনি বলছেন মির্জা ফখরুলের যে মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই যাকে বলে, উনি একটা কথা বলতেন, সে কথাটা হচ্ছে ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি আবিষ্কারই করা হয়েছে সালাউদ্দিনের জন্য, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য, ইজ ইট ওকে? না, আমি আজকে মাঝখানে শুনতে পাই না, আবার একটু বলবেন। তারেক রহমানের বুঝ নাই, সালাউদ্দিনের উপর ভর করে কখনো কখনো। আরো পজ, মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই, ওই যে ফাহাম আব্দুল সালাম, উনি একটা শব্দ বলতো ডেসপিকেবল টুট টুট টুট, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য। এটা আপনি বলছেন, এখন এটা ঠিক আছে? না, এটা এটা আমি বলতেছিলাম, এই জন্য আমি কিন্তু ডট ডট শব্দটার কখনো আমি উচ্চারণ করতে যাইনি। ফাহাম ভাই বলেছিলেন ওনার, আপনি যদি যে লেকচারটা উনি দিয়েছিলেন
যে কেন বাঙালিরা এরকম সহিংসতা না, বিশ্বাস উনি করে, কেন উনি এরকম উনি ঠিক উনি হয় না। ইন জেনারেল অনেকের কথা বলছিলেন, জনাব ফাহাম আব্দুল সালামের কথা আমি শুনছি। আপনি একদম বলছেন আপনি এই ডেসপিকেবল যদি টুট শব্দটাও আসলে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সালাউদ্দিনের জন্য। যদি উনি যে কথাটা ইন জেনারেল বলছে, সেই ক্যারেক্টারের পিপল তো পৃথিবীতে বসবাস করে না, করে না? অবশ্যই করে। এবং উনি যে শব্দটা বলেছিলেন, এটার পরে কিন্তু ডট ডট শব্দ আমি কখনো উচ্চারণ করতে পারি না এবং করব না আমি। কিন্তু হলো আমি এই কনটেক্সটটা রিলেট করে ওইখানে ওনার সাথে আমি কানেক্ট করেছি। কিন্তু আমি বলি না যে এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত, এটা ফাহাম ভাই করতে পারে না, আমি কখনো মুখে এটা উচ্চারণ করব না। কিন্তু শব্দটা বানানোই হয়েছে সালাউদ্দিন সাহেবের জন্য। শব্দটা বানানো হয়েছে কেউ যদি ওই ক্যারেক্টারে আসে। এখন যদি ক্যারেক্টার গুলো আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন, তাহলে আমি ক্যারেক্টার গুলো বলবো কেন কেন বলেছি। না না, আপনারে আমি বিশ্লেষণের জায়গায় আমি যাইতেছি না, আমি বলতেছি আপনি যে এটা বলছেন এটা মিন করছেন, এবং আমরা যারা ফাহাম আব্দুল সালামকে চিনি বা এই শেখ হাসিনার সময় দীর্ঘ সময় ধরে তার অসাধারণ বাগ্মিতায় তিনি যেসব কথা বলেছেন যেগুলি আমাদের কানে সবার আসে, যতই আমরা টুট 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 বলি এটা আমরা সবাই জানি, আপনি বলতেছেন এইটা বলাটা ঠিক আছে, ইজ ওকে। ফাহাম ভাই যে এই শব্দটা বলেছে, এটাকে আপনাকে যদি প্রশ্ন করি, উনি কি এই শব্দটা বলা ঠিক করেছে? ফাহাম ফাহাম এই কথাটা বলা ঠিক করছে কিনা? জি। ও, ফাহাম ঠিক করছে কিনা সেটা জাজমেন্ট তো আমার না, আমি তো বলছি আমাকে গালি দিলেও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনিও আমারে বলতে পারেন ডেসপিকেবল টুট টুট টুট, ইটস ওকে, আমার জন্য না। ঠিক আছে। আপনার বলাটা ঠিক আছে কিনা সেটা আপনি বলেন, আপনি একজন পাবলিক না ফিগার, পলিটিক্যাল লিডার, আপনার বলাটা ঠিক আছে। না, আমি 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 এটা কখনো বলতে পারবো না, এই জন্য হলো আমি কি শব্দটা বলতে পারবেন উচ্চারণ না? করি আপনি না। টুট এক টুট নম্বর, টুট দিয়েই বলবেন। আমি ডট ডট বলছি, টুট টুট বলি নাই। এখন এই ডট ডট যে শব্দটা, এটা আমি বলতে পারবো না, কারণ এটা যেই ভাষাটা ফাহাম ভাই ব্যবহার করে ওই ভাষা আমরা ব্যবহারে আমরা অভ্যস্ত না। ওকে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো যে এখানে ভাষার চেয়েও আমি যে কনটেক্সটটা বুঝাইছি, এটার জন্য যদি আমি ভাষায় বুঝাইতাম তাহলে তো আমি ফাহাম ভাইয়ের রেফারেন্সটা টানার দরকার হইতো না, অথবা ওই সিচুয়েশনটা ক্যারেক্টারটা একসাথে ম্যাচ করার আমার দরকার হইতো না, তাহলে তো আমি ডিরেক্টলি বইলা দিতে পারতাম। এটা সচরাচর বাংলাদেশে সবাই বলে, মারামারি, আমরা নোয়াখালীতে বলি কাজ্জা লাগলে সবাই এগুলা বইলা দেয়। তো এই ধরনের শব্দ ব্যবহারে আমরা অভ্যস্ত না, যার জন্য আমি কখনো বলিনি। আপনি জনাব তারেক রহমানকে বুঝনাইয়ের জায়গাটা থেকে এইচএসসি পাস প্রধানমন্ত্রী বলছেন, ইটস ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নাই যে এইচএসসি পাস, আপনি তার এইচএসসি পাস মনে করছেন, আপনি এইচএসসি পাসে বলছেন, কিন্তু পাস দিয়ে কি আপনি একটা লোকের বিবেচনা করেন? মানে ধরেন আপনি আপনি মাস্টার্স পাস, সেই জন্য আপনি এইচএসসি পাস লোকের থেকে একটু ভালো, বেটার? না, আমি আমি এটা দিয়ে জাজমেন্ট করতে চাই না। তো জাজমেন্টটা তখন আসে, একজন আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্ট যিনি ছিলেন, শ্রমিকদের থেকে যিনি এসেছেন প্রেসিডেন্ট লুলা মেবি, তো উনি কিন্তু শ্রমিকদের থেকে এসে প্রেসিডেন্ট হয়েছেন। অথবা পৃথিবীতে অনেকজন আছে তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। তো নেতৃত্বের জায়গাটা যখন আপনি পৃথিবীর এজেন্সটা বুঝতে পারবেন মানুষ কি চাচ্ছে। দেখুন, আপনার এটা আমি যখন বলেছিলাম বাচ্চারা হাঁটু পরিমাণ পানি, কারো গলা পরিমাণ পানি, ওই অবস্থায় তারা হলো পরীক্ষার হলে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আপনি ওই সময় এইচএসসি পরীক্ষার্থী এবং আপনি সকালবেলা দেখলেন যে হলো বাসার সামনে হলো গলা পরিমাণ পানি। তখন আপনি একটা আবেদন জানাইলেন যে ঠিক আছে, আজকের পরীক্ষাটা যদি বাতিল করা হয়, যেহেতু আপনি নগর ব্যবস্থাপনা করতে পারছেন না অথবা আপনার আগের সরকার করতে পারে নাই, কিন্তু পরিস্থিতিটা তো বিরাজ করছে তখন, তখন আপনি তাকে বললেন আজকে পরীক্ষাটা না নিয়ে তাহলে আপনি কালকে নেন। আপনি তাদের বাসায় ডিবি পাঠাইলেন, তাদেরকে হেনস্থা করলেন, এই তুমি কোন কলেজে পড়ো, তাদেরকে পলিটিক্যাল ট্যাগ দিলেন। এবং যে এই পরীক্ষার ব্যবস্থা, সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের যারা শিক্ষার্থী তাদেরকে একটা টেস্টিং প্রক্রিয়ায় নেওয়া হয়। আফ্রিকান অঞ্চলে যেমন এই ওষুধটা ভালো নাকি খারাপ ইঁদুরকে দিয়ে টেস্ট করা হয়, তারপরে মানুষকে খাওয়ানো হয়। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু খারাপ না ভালো, এটা যখন আপনার একজন প্রাইম মিনিস্টার অথবা হোয়াটএভার, এটা হলো শিক্ষা সচিব অথবা শিক্ষা মন্ত্রী যেই হোক না কেন, তার মধ্যে যদি এই বোধ সম্পূর্ণ জায়গাটা না থাকে, তখন আসলে ওনার শিক্ষা ব্যবস্থায় আর কতটুকু, এটা ধরেন ক্লাস 5 পাস হইলে ওনার মধ্যে বুঝে আসতো না, আবার খুব পিএইচডি হলো তার মধ্যে এই সম্পূর্ণ বোর্ডটা আসতে পারতো তাহলে না। আপনার এখন এইখানে কথাই আসলো যে 5 পাস হলেও উনি বুঝতেন না, পিএইচডি হইলেও উনি বুঝতেন না, তাহলে আপনি তাকে এইচএসসি পাস কেন বললেন? হ্যাঁ, ওইখানেই একটা শিক্ষার্থীদের বলা হয়েছে যে বাচ্চারা তোমরা ঘরে যাও। এখন যেই বাচ্চা পোলাপাইন গুলা কয়েকদিন আগে বের হয়ে আসছে যে বাংলাদেশের ফেসিবাদী সিস্টেম, তাহলে তাদের বুঝটা আছে মাথায় ক্লিয়ার নাকি ক্লিয়ার নাই আপনি বলেন?
না না, আমি আপনার কথা বুঝতে পারতেছি না। মানে আপনি বলতেছেন যে মানে এটার সাথে তো সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই। নাসিরউদ্দিন সার্টিফিকেটের পাটোয়ারি সম্পর্কটা কি, পিএইচডি কেন পাইছে, হ্যাঁ সার্টিফিকেটের সম্পর্কটা কি আসলে? সার্টিফিকেটের সম্পর্কটা কেন আসতেছে সেটাই ব্যাখ্যা করতেছি আমি। হুম। আপনি বাচ্চাদেরকে কেন হলো গালি দিলেন বাচ্চা বলে? মানে যেই পোলাপ্যান গুলা ক্লাস 10-এ ছিল অথবা ইন্টারে ছিল, সেই পোলাপ্যান গুলা কে- অভ্যুত্থানের কে- সময় হলো কে গালি বুঝেই দিছে? তো ফেসিবাদের কে বিরুদ্ধে। গালি দিছে মুরগি বলে? শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, আপনি এই কথাটা একটু মনে রাখেন যে শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে জি অবশ্যই। ওকে, তো শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী দিয়েছে কার তাহলে ক্যাবিনেটে আছে? তো শিক্ষামন্ত্রী কার তো ক্যাবিনেটে আছে? শিক্ষামন্ত্রী তো যার ক্যাবিনেটে আছে তাকে আপনি এইচএসসি পাস বলে কি এই গালিটার জবাব দেওয়া হলো? না, এই গালি তো মানে শিক্ষার্থীদেরকে যখন কথাটা বলা, আমি কিন্তু ওনাকে গালি দিতে চাই নাই। যে হলো এইচএসসি পাস, ওনার যদি বোধসম্পন্ন থাকতো তাহলে উনি ওই বিষয়টা হলো রিয়ালাইজ না না, এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার পাশের সম্পর্কটা এটাই আসে যদি উনি বিকজ ইউ আর ভেরি শিক্ষিত প্রাউড হলে যে বুঝতাম। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে না, না, মাস্টার্স করে না, না, আসছেন, আর আমি- যারা এইচএসসি দেখেন, পাস আমি- মেট্রিক আমি- পাস, আপনি আমি- দেখেন আমি এটা- একইভাবে বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস, একই সংস্কৃতি না এটা? না, এটা একই সংস্কৃতি না। ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস, আপনি কি করেন? কিন্তু আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা তখন আপনি শিক্ষার্থীদের বলবেন গালি আপনি দিবেন, এইচএসসি পাস, আপনি কি বুঝবেন? না না, আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলো আপনি কি। আমি গালি দিতে চাই না তাকে, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। না না, আমি আপনি relate করার চেষ্টা বলছেন যে তার করেছি। বুঝ নাই কারণ সে এইচএসসি পাস। হ্যাঁ, বুঝ নাই, এটাকে আপনি মনে করেন প্রধানমন্ত্রী বুঝ আছে? নাই তো। যদি বুঝ থাকতো ওই দিন শিক্ষার্থীদেরকে পাঠাতো না। বাংলাদেশে মাস্টার্স পাস প্রধানমন্ত্রী আমরা দেখছি, পিএইচডি পাওয়া, নোবেল পাওয়া সরকার প্রধান আমরা দেখছি। বুঝ নিয়ে সবার বুঝ নিয়ে প্রশ্ন করা যায়, তার সাথে পাশের কাকে কোনো দেখছিলেন? সম্পর্ক নাই। পাস করার নিয়ে তাদের কাকে সম্পর্ক দেখছিলেন? নাই, পাস পিএইচডি করার পাস করার পর রাষ্ট্র ওই কে ডক্টর ছিল? মোহাম্মদ ইউনূসকে দেখছি। ডক্টর ইউনূস তো ওই সময় শিক্ষার গুরুত্ব দিয়েছিল, অনেক কিছু না না, চেঞ্জ আমি প্রস্তাবনা শিক্ষার বলেছিল গুরুত্বের এটা কথা সংস্কার বলতেছি না, করার কিন্তু জন্য। আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না। আমি বলছি পাস ছাড়াও অনেক প্রশ্ন করা যায়, আপনি নিজেও অনেক প্রশ্ন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে। জি, তো সেইটা পাশের সাথে নাই তো, কিন্তু আপনি এটা বলছেন। হাউএভার আপনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব মানে মানে একটু কানে লাগছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফের কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে, বা তার কোনো মেয়ের ওর মানে গভর্নমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্টের টাকা দিয়ে রাষ্ট্রের প্রোগ্রামে উনাকে বা উনার মেয়েকেও নিয়ে আসা হচ্ছে। এটা তো সারা পৃথিবীর নর্মস ভাই। বাংলাদেশে যাদের আচ্ছা, আমি মাত্র 3টা দেশের না, না, উদাহরণ না, দেই, আমি মাত্র মানে- 3টা দেশের উদাহরণ দেই। কানাডার প্রধানমন্ত্রীর ওয়াইফের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বউয়ের কোনো রকম কনস্টিটিউশনাল পজিশন নাই অথবা জামাইয়ের, এবং জাপানের প্রধানমন্ত্রীর বউয়ের বা জামাইয়ের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, কিন্তু তারা অনেক সময় ভলান্টারিলি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করেন। জুবাইদা রহমান বা জাইমা রহমানকে এই কথা বলার কি যুক্তি আসলে? আমি কথাটা বলেছিলাম যে সাধারণত অন্য দেশের হলো একটা হলো কনস্টিটিউশনাল জায়গা থেকে ফার্স্ট লেডি, না, সেটা শুধু প্রেসিডেন্সিয়াল শাসনের ক্ষেত্রে, আর কোথাও ফার্স্ট লেডি থাকে না, প্রেসিডেন্সিয়াল। শুধু প্রেসিডেন্সিয়াল। কিন্তু অথবা রাষ্ট্রীয় কোন জায়গায় অনেকে কনস্টিটিউশনাল পদে তাদেরকে নিয়ে আসে। অথবা আমি বলেছিলাম আমি কানাডা, ব্রিটেন এবং জাপানের উদাহরণ দিলাম, তাদের কেউ কনস্টিটিউশনাল পোস্টে নাই, ইউরোপের কোথাও নাই। আমি জার্মানিতে ছিলাম, চ্যান্সেলরের বইয়েরও নাই। সেখানে ম্যাককার্নের ওয়াইফ কোন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনে গিয়েছে আমাকে একটু দেখাবেন। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন অনেক কিছু তিনি বলে ভলান্টারিলি। আপনি টনি ব্লেয়ার বলে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার স্ত্রীকে আপনি চেনেন? তার স্ত্রীর নামটা মনে আছে? হ্যাঁ চিনি, পরবর্তীতে সবকিছু হয়েছে। কিন্তু এখন যেই আমি কোশ্চেনটা তুলেছিলাম যেহেতু বাংলাদেশে ফার্স্ট লেডি নাই, 2 নম্বরের জিনিস হলো বারাক ওবামার যে মিশেল ওবামা, উনিও কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজে বা বাহিরে অংশগ্রহণ করতেন না, একটা ফাউন্ডেশনের নাম দিয়ে বা কোনো কাজে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা হয়ে থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় হয়ে থাকে। আমি বলেছিলাম যখন আপনি রাষ্ট্রীয় একটা মন্ত্রণালয়ের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছেন এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি প্রমোশন কাজ চালাচ্ছেন, আপনি ভলান্টারি কাজে অংশগ্রহণ করেন। সো আপনি একজন ডাক্তার, আমাদের হেলথ সেক্টর ধ্বংস হয়ে গেছে, আপনি সেখানে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। আমি যখন গিয়ে দেখি ঢাকা মেডিকেলে ওয়াশরুমে হলো গন্ধ আসতেছে, তো আপনি সেই ওয়াশরুমে যান, আপনি তো সেখানে যাচ্ছেন না। আপনি যখন একজনের ইন্টেনশনটা বুঝবেন, আপনি দেখেছেন জাইমা রহমানের যখন কথাটা এসেছে, অনেকে বলেছে গালি দিয়েছি, আপনি আজকে এখানে টকশোতে একটু প্রমাণ করে যাবেন আমি কি গালি দিয়েছিলাম বা কি করেছিলাম। আমি প্রশ্ন করতেছি যে আপনার প্রবলেমটা কোথায়? জুবাইদা রহমান এবং জাইমা রহমান আনঅফিশিয়াল জায়গাগুলিতে গেলে আপনার কি সমস্যা, নাকি আপনি যেভাবে বলে দিবেন সেভাবে যাইতে হবে? না না, কোনো সমস্যা নাই কোথাও যদি যায়। বাট আমাদের জায়গাটা হলো আপনি যান ঢাকা মেডিকেলের একটু ওয়াশরুমটা দেখেন, ঢাকা মেডিকেলের একটু সামনে যান, আপনি হলো
সোহরাওয়ার্দী মেডিকেলের একটু যান, আপনি মুগদা মেডিকেলে একটু যান, আপনি পঙ্গু হসপিটালের একটু যান। মানে আপনার যে প্রফেশন, অর্থাৎ আপনি একজন ইকোনমিস্ট, আপনি গিয়ে হলো পারমাণবিক বোমা বানাচ্ছেন, বললেন যে আমি এটা সবচেয়ে পারবো, আমার হলো এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, আপনার যে এক্সপার্টিস জায়গাটা, আপনি ওখানে কাজ করেন, এটা তো নো প্রবলেম। কিন্তু আপনি রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, ইউ আর স্পন্সরিং ফ্রম দ্য ট্যাক্স অফ দ্য পিপল, আপনি জনগণের টাকা দিয়ে যখন কাউকে এইভাবে উপরে উঠানোর চেষ্টা করবেন, সেটা হলো অবশ্যই আমাদের সেই জায়গা হলো কথা বলা ওকে উচিত। ফাইন। উনি আমি আপনার এই বাংলাদেশের কথার সাথে মানুষের কিন্তু সাথে আমি as a আমি citizen, আমার অনেকগুলি ব্যাপারে কথা বলতে বাংলাদেশের আমি অনেকগুলি যদি ব্যাপারে কথা আপনি বলতে তো তার, হ্যাঁ, আপনি আমি যদি বলেন ডাক্তার জুবাইদা রহমান, দেখেন ওনাকে বাংলাদেশের সবাই শ্রদ্ধা করে, এটা তো কোনো ডাউট নাই। হুম, কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পদবি আছে নাকি নাই? বাংলাদেশের আমি আপনাকে বললাম তো ইউরোপের অনেকগুলি দেশে যেখানে প্রাইম না, মিনিস্টার আপনি টাইপ অফ উদাহরণে গভর্নমেন্ট যাবেন, আমি আপনাকে যে না আমি না আপনাকে যে নাই নাই কোশ্চেনটা থাকে করেছি না তো সেটা নাই। প্রধানমন্ত্রীর আচ্ছা, স্ত্রীর জন্য কোনো আপনারা কনস্টিটিউশনাল পোস্ট থাকে না তো। না, আপনি এবং আপনার জুবাইদা রহমানও একজন বাংলাদেশের সিটিজেন বা নাগরিক, আপনিও একজন নাগরিক, এই তো নাকি? না, পার্থক্য আছে। যিনি কি অফিস পার্থক্য? হোল্ড করেন, যিনি অফিস হোল্ড করেন, অর্থাৎ রাষ্ট্রের প্রধানের দায়িত্ব থাকেন, সরকার প্রধানের দায়িত্ব থাকেন, তাকে এরকম অনেক দায়িত্ব পালন করতে। আচ্ছা, হাউএভার আমি আপনাকে বলছি, আপনার কথা শুনতে আমার খুবই আপনি ভালো তো লাগে। এটা এটা আপনার না, আপনার আমার মতন কেন, করে আপনি সারা পৃথিবীর বলতেছেন। এটা নর্মস রে ভাই। আপনি এটা ব্রিটেনের জন্য নর্মস, কানাডার জন্য নর্মস, জাপানের জন্য নর্মস, পৃথিবীর যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে এটা অলমোস্ট সব দেশের জন্য নর্মস। আমি ঘেটে এটা দেখছি ভাই, এটা বাংলা, আপনি বাসায় গিয়ে হ্যাঁ, চেক এটা করে এটা দেখেন। বাংলাদেশের, আমি চেক করে কথা বলেছি। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ধরেন প্রধানমন্ত্রীর লাইন আপটা পরবর্তীতে ঠিক করা হয়, অর্থাৎ অমুক ফ্যামিলির কে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, এরপরে কি হবে। তো যেই সরকারি 5 বছর সরকারে থাকে, দেখা গেছে উনি হলো এটার মধ্যে হলেও স্পন্সরিং করার চেষ্টা করা হয়, ওকে বিভিন্ন ফাইন ফাইন, প্রতিষ্ঠান আমি আপনার কথা আমি তাকে আপনার কথা পাঠানো। আমি আমি তো আমি 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 মনে আমি করি যে আপনার এই কথা জায়গাটা, এই সংস্কৃতিটা বাংলাদেশে বাদ দেওয়া উচিত। আমি উনি মনে করি যাইতে যে পারে সিটিজেন, আমি কিন্তু মনে প্রায়োরিটি বেসিসে ওনার ঢাকা মেডিকেলে যাওয়া উচিত। আমি মনে করি যে আপনার বক্তব্যটায় আপনার এই পয়েন্ট তোলা, আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস। যে প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলির সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো, আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা যে অনুসর যখন বাংলাদেশে এসেছিলেন, উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে এক কোম্পানি দেওয়ার মতন কে আছে ফ্যামিলির, বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে, তো ওনার যে ট্যাবলেটটাও ধরিয়ে দেওয়ার, এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলির সবকিছু সিচুয়েশন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন, আপনি তো কথাটা, তাহলে ওনার, তাহলে বিদেশে যাইতে সময় আপনি তো কথা, ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি আপনি কি অসুস্থ, খেয়াল করছেন, এবং ওনার আপনি কি সাথে, খেয়াল করছেন এবং বাংলাদেশেও বিভিন্ন ওনার রাষ্ট্রীয় মেয়ে কোন অনুষ্ঠানে, প্রোগ্রামে, বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি কিন্তু রাষ্ট্রীয় এটা বলেন নাই। প্রোগ্রামে এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায় আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে। এই জন্য আমার মনে এই যে হয় আমার মনে হয় জনাব পাটোয়ারি, দেখেন নাই, দেখেন। আমার মনে হয় জনাব পাটোয়ারি, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি জি যে প্লিজ আপনি বলেন। যান, নো প্রবলেম, আপনি যান, নো প্রবলেম, কিন্তু আপনি আগে বাথরুমে প্রধানমন্ত্রীর যান, সাথে যাইতে ঢাকা পারেন, মেডিকেল কলেজে বাথরুমে প্রধানমন্ত্রীর যান। ফ্যামিলির সাথে। কিন্তু প্রথম একটা কাজ হলো, সেটা হলো মানে ওই ব্যক্তিটার জায়গার যাওয়াটা কোন জায়গায়। আপনি যদি একটা এক্সপার্টিস হন, তাহলে আপনি সেখানে হেল্প করেন, আমাদের বাংলাদেশে অনেক উপকার হবে। ঠিক আছে ভাই, আপনি ওইখানে করলেন না, আপনি অন্য জায়গায় করলেন, কিন্তু করার পরে হলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাই, কেউ নাই, উনি হলো চিফ গেস্ট এবং একটা রাষ্ট্রীয় অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের টাকায়। সো ওই জায়গায় ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিগেসি টানবেন না। যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি জি, বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনি যখন, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে, সেটা ওয়াকার যাকে ঠিক করে দিছে তারা পাশ করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে?
হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি হুম সেখানে ছিলাম। হুম যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসে ডিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, হুম মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, হুম এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা খোঁজ হুম পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল। হুম। এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফ এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানের কাজ কি? আপনার তারপর আমরা বক্তব্যটা বিভিন্ন অনুযায়ী জায়গা থেকে, ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন, হ্যাঁ, এটা দুর্নীতিবাজ আপনি তারেক স্বীকার রহমানকে। করেন, আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন 5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা আমি হয়েছিল। 2026-এর এবং ইলেকশনটার কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে ফ্রি কেন অ্যান্ড বলেছিলাম সেই ফ্রি জবাবটা, অ্যান্ড ফেয়ার কেন হয় নাই। বলেছিলাম, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় কেন নাই। বলেছিলাম ওয়াকার সেই সাহেব যাকে জবাবটা তো চাইছেন, আপনার নিতে হবে। ওয়াকার সাহেব যাকে মানে একটু চাইছেন, ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না না, তো আমি সেই ধৈর্য, জায়গাটা থেকে আমি যখন, ধৈর্য রাখতেছি। আপনি কথাটার মধ্যে বলুন, মানে মানে আপনাকে কথাটা বলতে হইলে 5 আগস্ট 24-এ যাইতে হবে। না 24-এর জন্যই যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে, ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল, ছিল নাকি ছিল না, হ্যাঁ, মাঠে আপনি অ্যাক্টিভ ছিল, বলেন। মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি তো উত্তর পাঁচ দিলেন? তারিখে যে, আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে মানে আপনি করেন যদি যে প্রশ্ন, আপনি আমি, যদি আমাকে প্রশ্ন করেন যে আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন ইয়েস করেন, নো আমি না, ইয়েস নো ইয়েস নো উত্তর না, দিব। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন। এরপরে আপনি অভয় জি, দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আপনি, আমি না প্রশ্নটা আপনি, আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমি আপনার এখানে আমার গেস্ট, অনুমতি আপনি কারোই নেওয়া লাগে আপনি না। অনুমতি, আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার, মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি। আচ্ছা। ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন, এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন। যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট। যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট আচ্ছা। করে, আপনি যখন একটু সময় দিলেনই, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা, এবং হুম। আপনি যে, প্রথমত, জি, যে বক্তব্যটা বলেছেন আপনি, আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন। আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল, ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে, আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আমি, আপনি কি আরেকটু পরিষ্কার করবেন? মানে আপনার, মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জি, জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জি, জিজ্ঞেস করেছি, তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব জি, কি বলেছেন? ইঞ্জিনিয়ারিং হয়েছে। শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, আহ, মানে কিন্তু হলো দেশের স্থিতি, আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন, দেশের স্থিতি, আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব সব কথা করেছেন। তো আর উনি, সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও তো উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেখবেন, এখন একটু সার্চ করে দেখবেন। যে উনি উনি বলতেছেন কথাটা যে, এভাবে বলেছেন। উনি বলতেছেন যে হ্যাঁ, তারেক সাহেবকে, বাংলাদেশে ইলেকশন, তারেক সাহেবকে ওয়াকার সাহেব বাংলাদেশে ক্ষমতায় ইলেকশন, বসাইছে। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থ ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে তিনি, আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাতে ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না, কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা 2টা ভোট হয়েছিল, আপনি একটা ভোট মানবেন আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। হুম 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল, সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই। ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে।
এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল, আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম, তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না। ফলে তো জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি কাউকে কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সে জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক। দেওয়ার আমি কোনো অবকাশ নাই। আমার কাছে মনে হয় যে আমি একটু পুরনো কথায় ফিরে আসি। তার মানে এনসিপি এবং জামাতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন। ডিরেক্টলি যদি আপনি বলেন ইয়েস নো, ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে না, একটা আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব। আপনি দেখেন, আপনি ডিরেক্টলি কিন্তু একদম স্পষ্ট ডিরেক্টলি বলতেছেন ইয়েস নো ওই ব্যক্তি যখন তারেক রহমানের কিন্তু মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন আপনি, যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল, এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই, এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব, এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে। এখন আপনি তো সেখানে আমাদের ডিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে পারেন তাহলে তো আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না, যে গুমের বিচার অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতায় নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে, এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা প্রভাব এই বলয় ডিপি থাকে। স্টেটে পার্ট, যেমন মিডিয়া, এই ডিপি স্টেটে পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন, তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে না পারবো না না ডিপ না, স্টেট কেন কোনটা কেন কেন বাকি। আমি প্রশ্ন কারণ করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথাও থেকে আইনা না, বিএনপি পাঠাইছে। ও, বিএনপি পাঠাইছে। তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা না হজম পাঠাইলে করছে, কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে হজম করছে, এখন? ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না কিছু। ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেই হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে, একটা মানে উনি ইউনিটি বা শুধু ঐক্য হজমই ধরে করে রাখতে গেছে। চেয়েছে। উনি উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়েছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে। কারণ উনি কাকে অসম্মান করা হয়েছে? না, সম্মান অসম্মান আমি উজ্জ্বল করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছেই শপথ নিতে চাইছেন। অ্যাবসলিউটলি। সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি যেহেতু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা। তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না। এটা ইতিমধ্যে মির্জা ফখরুল ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনিই বলেন। না না, 5 তারিখে যা যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? প্যাকেট করে নেওয়া হয়েছে। প্যাকেট ছাড়াও অনেকে গেছেন রাজপথ থেকে। প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, আমরা তো প্যাকেট ছাড়াও গেছে, যেমন প্যাকেট ছাড়াও অনেকে গেছে। হ্যাঁ, প্যাকেট ছাড়াও অনেকে দৌড়ায়, ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়। এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস। এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখন এটা পাকিস্তানে আছে। জামাত ইসলামীর প্রধান প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাত ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি? জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেজন্য আমি জামাত ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথে ছিলাম। ওকে, আর জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি? আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে।
না, আপনি বলছেন কেউ প্যাকেট যদি নিয়ে গেছে, রাজনৈতিক কেউ প্যাকেট ছাড়া গেছে। আপনি মানে কেউ আমি বলছি স্বেচ্ছায় প্যাকেট গেছে, করে নেওয়া হয়েছে কেউ সবাইকে, স্বেচ্ছায় মানে গেছে, কেউ নিজের শুনেন, ইচ্ছায় গেছে। কে গেছে নিজের হ্যাঁ, ইচ্ছায়? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ কেউ কে ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভাল লাগে, যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না, এবং যেটা বাংলাদেশে বরাবরই হচ্ছে, এটা কেউ অস্বীকার করার জো নাই যে হচ্ছে। যে আমরা আপনি চাই না এটা থাকুক। আমরা আবার আমি একটু শিক্ষায় ফিরে আসি। আপনি অভিযোগ করতেছেন, একবার আপনি বলতেছেন যে এই ছাত্রদেরকে বাজে কথা বলে